নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? কোনো রকমের বাসন রাখার স্ট্যান্ড ছাড়াই চুরির সাহায্যে সমস্ত বাসনপত্র গুছিয়ে রেখেছেন ওয়াশ বেসিনের মধ্যে। আপনারা কি কখনো তেল দিয়ে দেখেছেন কি হতে পারে? গ্যাস বার্নারের মধ্যে আপনারা কি কখনো সাবানের ব্যবহার করে দেখেছেন কি হয়? চিকেন ধোয়ার আগে আপনারা কি কখনো লবণ দিয়ে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই এই ধরনের কোনো না কোনো জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, এই প্যান্টের চেনটা এতটাই টাইট থাকে, সহজে আমরা খোলা বন্ধ করতে পারি না। জোর করে টানাটানি করতে গেলে চেনটাই অনেক সময় কেটে যায়। এই ধরনের সমস্যা হলে একটা কাজ আপনারা করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন একটা পেন্সিল। আমাদের অনেকেরই বাড়িতে তো ছোট বাচ্চা রয়েছে। পেন্সিলটা দিয়ে আপনারা দুটো চেনের সাইডে এইভাবে ঘষে দেবেন। এতে করে কি হবে, চেনটা অনেকটাই মসৃণ হয়ে যাবে। তারপর যদি চেনটা খোলা বন্ধ করেন, দেখবেন সহজে চেনটা খুলতেও পারবেন, এমনকি বন্ধও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি গার্ডার। আমরা চুল বাঁধার জন্য অনেকে এই ধরনের কোনো না কোনো গার্ডারের ব্যবহার করে থাকি। কিছুদিন ব্যবহার করতে না করতেই এই গার্ডারগুলো দেখবেন অনেকটাই ঢিলে হয়ে যায়, যার কারণে এই গার্ডারগুলো আমরা কিন্তু আর কেউই ব্যবহার করি না। তো সেক্ষেত্রে একটা আপনারা কাজ করতে পারেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা ফুটন্ত গরম জল। সেই ফুটন্ত গরম জলের মধ্যে আপনারা গার্ডারগুলো দিয়ে দেবেন, আর দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ঢিলে ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো আপনাদের বাড়িতেও যদি এই ধরনের ঢিলে হয়ে যাওয়া গার্ডার থাকে, এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই সেই গার্ডারগুলো টাইট করে নিতে পারবেন। আমি এইভাবে 1 মিনিট রেখেছিলাম, গার্ডারগুলো এখান থেকে তুলে নিয়েছি। এবার আপনারা এই গার্ডারগুলো ভালোভাবে শুকিয়ে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো কিছু রান্না বান্না করি, বিশেষ করে যখন কোনো ভাজা করি, সেক্ষেত্রে দেখা যায় সেই রান্নায় যদি তেল একটু বেশি হয়ে যায়, সহজে কিন্তু আমরা আলাদা করতে পারি না তেলটাকে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এইভাবে প্রথমে আপনারা যে রান্নাই করেন না কেন, সাইডে সরিয়ে দেবেন। তারপর এখানে একটা গ্লাস বা ছোট্ট বাটি মাঝখানে বসিয়ে দেবেন। এইভাবে করে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দেবেন। দেখবেন যে সবজি করেন বা ভাজাভাজি করেন, সেখান থেকে তেলটা কিন্তু ঝরে একদম মাঝখানে চলে আসবে। এবার আপনারা সাইড থেকে যে রান্না করেন বা ভাজাভাজি করেন সেটা তুলে নেবেন। এইভাবে আপনারা সহজেই কিন্তু এক্সট্রা তেলটা আলাদা করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আমাদের অনেকেরই বাড়িতে বাথরুমের মার্বেলের মেঝের মধ্যে জলের আয়রনের দাগ পড়ে যায়, আর এই দাগ কিন্তু সহজে আমরা পরিষ্কার করতে পারি না। কোনো রকমের ঘষা মাজার ঝামেলা ছাড়াই মিনিটের মধ্যেই কিন্তু জলের আয়রনের দাগ আপনারা পরিষ্কার করে নিতে পারেন। তো এখানে একটা কন্টেনার নিয়েছি। এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়। আর দিয়েছি 1 চামচ পরিমাণের হারপিক। এখানে একটা পুরনো চামচ নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যখন মেশাবেন এটা কিন্তু দেখবেন অনেকটাই ফুলে উঠবে। আর বেকিং সোডা হারপিক মিশিয়ে দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। আমি এখানে হাতের মধ্যে একটা পলিথিন পরে নিচ্ছি। আপনারা চাইলে পলিথিনটা গিটো দিয়ে ব্যবহার করতে পারেন। আপনাদের যে জায়গার মধ্যে জলের আয়রনের দাগ পড়ে যাবে, বিশেষ করে বাথরুমের মধ্যে, সেখানে কি করবেন আপনারা এই মিশ্রণটা দিয়ে দেবেন। আর এখানে আমি একটা স্ক্রাবার নিয়েছি, এটা আগেই জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। সেটা দিয়ে আলতো হাতে আপনারা মিশ্রণটা এইভাবে লাগিয়ে দেবেন। এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, জলের আয়রনের যে দাগটা থাকে সেটাকে অনেকটাই আলগা করে দেয়। মিশ্রণটা লাগিয়ে আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন জলের যে আয়রনের দাগটা ছিল সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে উঠে এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে ধুয়ে আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে মার্বেলের মধ্যে কতটা জলের আয়রনের দাগ ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে করে আপনারা যদি মাঝে মধ্যে মিশ্রণ বানিয়ে মার্বেলের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মার্বেল কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো চিকেন ধোয়ার আগে লবণের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে? আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে চিকেন নিয়ে আসা হয়ে থাকে। তবে চিকেন আমরা যখন ধুয়ে পরিষ্কার করে নিই, ধোয়ার পর দেখবেন চিকেন থেকে একটা লাল জল বেরোতে থাকে। তাছাড়াও চিকেনের আঁশটে গন্ধের কারণে আমরা অনেকে দেখবেন
চিকেন খেতে পছন্দ করলেও খেতে পারি না। তবে যখনই আপনারা চিকেন ধোবেন, ধোয়ার আগে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন। লবণটাকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দেবেন। তারপর আপনারা এইভাবে রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর যদি চিকেনটাকে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেন, সেক্ষেত্রে দেখবেন যে লালচে জল বেরোয় সেটা বেরোবে না, এমনকি চিকেনের মধ্যে যে আঁশটে গন্ধ থাকে সেটা সহজেই চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। রান্নাবান্না করার জন্য আদার ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি করে থাকি। তবে আদার খোসা যখন ছাড়াই, কেউ ছুরির সাহায্যে, কেউ বা বটি, কেউ বা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিই। তো সেক্ষেত্রে দেখা যায় আদার খোসার সাথে অনেকটাই আদা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা এই ধরনের স্টিলের যে চায়ের ছাঁকনিগুলো থাকে, তার নেটের মধ্যে যদি আদাটা আলতো হাতে এইভাবে ঘষে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আদার খোসা ছাড়িয়েও নিতে পারবেন। আর একটু আদা কিন্তু আপনাদের নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। রান্নাবান্না করার জন্য গ্যাস ওভেন জ্বালাতে যাই, অনেক সময় দেখা যায় আগুনটা ঠিকভাবে বেরোয় না। কখনো কখনো সাইড দিয়েও কিন্তু অনেকটাই গ্যাস বেরোতে থাকে। আর এই অবস্থায় রান্নাবান্না করলে গ্যাসের অপচয় অনেকটাই হয়, যেটা কিনা আমরা অনেকে লক্ষ্য করি না। আর এই সমস্যাটি হয়ে থাকে যখন আমরা গ্যাস ওভেনটা অনেক দিন ব্যবহার করি, বার্নারের অংশটার যেখানে বার্নারটা লাগানো থাকে সেটা অনেকটাই ক্ষয় হয়ে যায়, যার কারণে এই ধরনের সমস্যাটি হয়ে থাকে। সেক্ষেত্রে একটা কাজ করবেন, নিয়ে নেবেন সাবান। এখানে যে কোনো সাবান নিতে পারেন। সাবানটাকে কি করবেন, বার্নার যেখানে লাগানো থাকে তার মধ্যে ভালো করে ঘষে দেবেন, আর বার্নারের মধ্যেও এইভাবে একটু ঘষে নেবেন। এতে করে কি হবে, সাবানের একটা লেয়ার হয়ে যাবে। তারপর আপনারা বার্নারটা লাগিয়ে সেট করে নেবেন। এভাবে যদি আপনারা বার্নারটা জ্বালান, তারপর দেখবেন যে ক্ষয় হয়ে যাওয়ার অংশটা থাকে সেটা কিন্তু একটা আস্তরণের মতো হয়ে যাবে। আর যে আগুনটা সাইড দিয়ে বেরোচ্ছিল, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো কোনো রকমের বাসন রাখার স্ট্যান্ড ছাড়াই চুরির সাহায্যে বাসনপত্র গুছিয়ে রেখেছেন? বাসনপত্রের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। তবে বাসনগুলো গুছিয়ে রাখার জন্য আমরা অনেকেই কোনো না কোনো বাসন রাখার স্ট্যান্ড বা বাস্কেটের ব্যবহার করি। তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু ছোট ছোট বাসনপত্র রয়েছে, বিশেষ করে ডাবু, হাতা, গ্রেটার, খুন্তি, ছাঁকনি, এই ধরনের জিনিসগুলো দেখবেন বাসনের সাথে একসঙ্গে যদি রেখে দিই, সহজে কিন্তু খুঁজে পায় না, তখন রান্না করার সময় অনেকটাই সমস্যা হয়। তাছাড়াও অনেকেরই বাড়িতে দেখা যায় বাসন রাখার কোনো স্ট্যান্ড থাকেও না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মেটেলের চুড়ি। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের ছোট বাচ্চাদের হোক কি বড়দের মেটেলের চুড়ি থাকে, যেগুলো হয়তো একটু বেঁকে যায় বা কালার চলে যায় বা ছোট হয়ে যায়। সেক্ষেত্রে এই চুড়িগুলো তো বাড়িতে এরকমই পড়ে থাকে বা আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে মেটেলের যে চুড়িগুলো রয়েছে কাঁচির সাহায্যে দুটো করে কেটে নিচ্ছি। আর এখানে কিন্তু 5টা মেটেলের চুড়ি আমি নিয়েছি। তবে এখানে মেটেলের চুড়ির পরিবর্তে অন্য চুড়ি কিন্তু নেওয়া যাবে না। সবকটাই চুড়ি আমি একইভাবে কেটে নেওয়ার পর এইভাবে করে এসের মতো করে নিয়েছি। এইভাবে করেই কিন্তু প্রত্যেকটা চুড়িকে এসের মতো করে নিতে হবে। আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন বাসন রাখার স্ট্যান্ড থাকে না, বা হয়তো রয়েছে এত বাসনপত্র যার মাঝখানে আমরা ছোট বাসনপত্র অনেক সময় খুঁজেও পায় না। তো সেক্ষেত্রে এই কাজটি করতে পারেন আপনারা। এবার এখানে একটা জামা কাপড় রাখার যে হ্যাঙ্গারগুলো থাকে সেটা নিয়েছি। যে এসগুলো বানিয়েছি আমি এইভাবে একটু লাগিয়ে হাতের সাহায্যে চেপে দিচ্ছি, যাতে করে এই চুড়ির যে এসের অংশগুলো হ্যাঙ্গার থেকে খুলে না যায়। সবকটাই কিন্তু একইভাবে আমি এই হ্যাঙ্গারের মধ্যে লাগিয়ে দেব। তারপর এইভাবে করে আপনারা একটু সেট করে নেবেন। এবার কি করবেন, যে ছোট বাসনপত্রগুলো থাকে ডাবু, হাতা, খুন্তি, গ্রেটার, এই ধরনের জিনিসগুলো এইভাবে আপনারা যে হুকের মতো অংশটা রয়েছে তার মধ্যে লাগিয়ে দেবেন। তাছাড়াও কিন্তু আপনারা এর মধ্যে যে সসপ্যান থাকে বা ননস্টিকের বাসনপত্র থাকে সেগুলোও কিন্তু হ্যাং করে রাখতে পারেন। অনেকেরই কিচেন ছোট, বাসন রাখার স্ট্যান্ড রাখতেও সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা এইভাবে দরজার পিছনে বা কিচেনের যে দেওয়াল থাকে তার মধ্যেও কিন্তু একটা হুকের মধ্যে লাগিয়ে এইভাবে স্ট্যান্ড করতে পারেন। আর একসাথে অনেকগুলো বাসন কিন্তু আপনারা গুছিয়েও রাখতে পারেন। যখন প্রয়োজন হবে এখান থেকে আপনারা নিয়ে আবারও এই জায়গার মধ্যে রেখে দিতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো বেসিনের মধ্যে একটু তেল দিয়ে রেখেছেন, কি হতে পারে, এখানে নিয়েছি লেবুর খোসা, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ।
লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে। কি কাজে ব্যবহার করবেন? ওয়াশ বেসিনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, তবে ওয়াশ বেসিনটা ভালোভাবে পরিষ্কার করে নিলেও যে কলটা থাকে অনেক সময় জলের আয়রনের দাগ ছোপ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না। তাছাড়াও বেশ কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন যে নতুনের একটা গ্লেজ থাকে সেটা চলে যায়। লেবুর খোসার মধ্যে কিছুটা লবণ দিয়ে এভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন যে জলের আয়রনের দাগ ছোপ থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। তাছাড়াও নতুনের যে একটা গ্লেজ চলে যায় সেটাও ফিরে আসবে। জল দিয়ে ধুয়ে নিয়েছি, তবে আর যাতে আয়রনের দাগ ছোপ না পড়ে কলের মধ্যে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, প্রথমে কলের মধ্যে যে জলটা থাকবে একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণে সর্ষের তেল, তেলটাকে এভাবে করে দিয়ে দিচ্ছি, তারপর খুব ভালোভাবে মাখিয়ে তেল মাখানোর কারণে একটা তেলের আস্তরণ হয়ে যাবে, যার কারণে যতই জলের ছিটে লাগুক না কেন জলটা থাকবে না, ঝরে পড়ে যাবে। হাত জল দিয়ে দেখিয়ে দিলাম, আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে কোলগেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, প্রেসার কুকারে কম বেশি আমরা অনেকেই রান্নাবান্না করে থাকি, কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত অনেক সময় প্রেসার কুকার এভাবে পুড়ে যায়, যেটা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়, তবু ঠিকভাবে পরিষ্কার হয় না। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, দিয়েছি কিছুটা লবণ, আর নিয়েছি এখানে কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণের নর্মাল জল দিয়েছি, তারপর একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে রেখে দেবো আমি 2 মিনিটের জন্য। আপনারা যদি গরম জলের ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা সাথে সাথেই কিন্তু পরিষ্কার করতে পারবেন। 2 মিনিট পর আমি এখানে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে হালকাভাবে এভাবে একটু চেঁচে নিচ্ছি, তাহলেই দেখবেন যে অতিরিক্ত পোড়া অংশগুলো থাকে সেটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। জলটাও ফেলিয়ে দিয়েছি। এখানে একটা স্ক্রাবার নিয়েছি, যেহেতু এখানে বেকিং সোডা, লবণ আর কোলগেটের ব্যবহার করেছি, তাই এখানে ভিম বার সাবান বা লিকুইডের কোনো কিছুই ব্যবহার করিনি। স্ক্রাবারের সাহায্যে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন বাকিটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি।